আজকের ভিডিওতে আমি তোমাদের একটি সৃজনশীল অঙ্কের সমাধানের পাশাপাশি রেওয়া মিলের একটা স্পষ্ট ধারণা দেব। দেখো, অঙ্কটিতে বলা আছে গড়াই কোম্পানি 2021 সালের 31 ডিসেম্বর তারিখের খতিয়ানের উদ্বৃত্ত সমূহ নিচে দেওয়া হলো। এখানে গড়াই নামে একটা কোম্পানি, যে কোম্পানির খতিয়ানের উদ্বৃত্তগুলো দেয়া আছে। এই খতিয়ানের উদ্বৃত্তগুলো থেকে নিচের সৃজনশীল অংশ তিনটের দিকে লক্ষ্য করো। এখানে বলা আছে ক নাম্বারে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ কত, যেখানে 2 নাম্বার। খ নাম্বারে বলা আছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, এবং গ নাম্বারে বলা আছে 2021 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য উপরিউক্ত উদ্বৃত্তগুলো নিয়ে একটি রেওয়া মিল প্রস্তুত করো। এখানে দেখো, প্রথমেই বলা আছে ক নাম্বার সৃজনশীল অংশে আসো। সেখানে দেখো বলা আছে যে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনগুলোর পরিমাণ কত, অর্থাৎ কত টাকা অন্তর্ভুক্ত হবে না, পরিমাণ নির্ণয় করতে বলছে আমাদের। প্রথম এই অংশটুকু করার জন্য, অর্থাৎ রেওয়া মিলে আসে না বা অন্তর্ভুক্ত হয় না এরকম কিছু বলা থাকলে তো অবশ্যই কিভাবে খুব সহজে করতে পারবে সেটা হচ্ছে, তুমি দেখো এখানে তারিখ, ডান পাশে কিছু উদ্বৃত্তের তারিখ দেয়া আছে। এই তারিখগুলো থেকেই তোমার ক অংশের সৃজনশীল অংশ তুমি সমাধান করতে পারবে। তাহলে এখানে দেখো, প্রথম যেটা বলা আছে নগদ তহবিল 31/12/2021, ব্যাংক জমা 31/12/2021, প্রাপ্য হিসাব 31/12/2021, প্রাপ্য হিসাবের আবার 1/1/2021, নগদ তহবিলের 1/1/2021, মজুত পণ্যের 1/1/2021 এবং মজুত পণ্যের 31/12/2021। তাহলে প্রথমটা হচ্ছে নগদ তহবিলের দুইটি দেওয়া আছে, একটা হচ্ছে 31/12/2021 এবং আরেকটি নগদ তহবিল দেওয়া আছে 1/1/2021। যদি নগদ তহবিল বা উদ্বৃত্ত থাকে, যে নগদ উদ্বৃত্ত বা নগদ তহবিলের এখানে কি 31/12/2021 মানে কি সমাপনী তারিখের উদ্বৃত্ত, আবার নগদ তহবিল 1/1/2021 মানে প্রারম্ভিক উদ্বৃত্ত, অর্থাৎ একটা আছে 1 জানুয়ারির উদ্বৃত্ত এবং একটা আছে 31 ডিসেম্বরের উদ্বৃত্ত। সবসময় মনে রাখবে, কোনো নগদ উদ্বৃত্ত যদি থাকে এবং সেটা কখনোই প্রারম্ভিক উদ্বৃত্তটা রেওয়া মিলে আসবে না। সুতরাং আমরা বলতে পারি নগদ তহবিল যে 1/1/2021 তারিখের আছে এটা রেওয়া মিলে আসবে না। আসবে কোনটা? নগদ তহবিল 31/12/2021। এরপরে দেখো বলা আছে ব্যাংক জমা 31/12/2021 এবং আর একটা আছে কি, ব্যাংক জমার কি সমাপনী আছে? দেখো, ব্যাংক জমা এখানে 31/12/2021 আছে, কিন্তু ব্যাংক জমার এখানে প্রারম্ভিক উদ্বৃত্তটা নাই। তাহলে আমরা বলতে পারি যে ব্যাংক জমার এই প্রারম্ভিক উদ্বৃত্ত থাকলে সেটা আসতো না, তাহলে ব্যাংক জমার সমাপনী উদ্বৃত্ত এটা আসবে। এরপরে দেখো বলা আছে প্রাপ্য হিসাব 31/12/2021 এবং প্রাপ্য হিসাবের 1/1/2021। ওই নগদ তহবিল, ব্যাংক জমা এবং প্রাপ্য হিসাব এই তিনটার প্রারম্ভিক উদ্বৃত্ত রেওয়া মিলে আসবে না। সুতরাং আমরা বলতে পারি প্রাপ্য হিসাব 1/1/2021 এইটা রেওয়া মিলে আসবে না। এরপরে দেখো বলা আছে মজুত পণ্য 1/1/2021, আবার দেওয়া আছে মজুত পণ্য 31/12/2021। আচ্ছা, নগদ তহবিল, ব্যাংক জমা এবং প্রাপ্য হিসাব এই তিনটার প্রারম্ভিক উদ্বৃত্ত রেওয়া মিলে আসে না। আবার মজুত পণ্যের কিন্তু সমাপনীটা রেওয়া মিলে আসে না। তাহলে আমরা বলতে পারি মজুত পণ্য 31/12/2021 এইটা রেওয়া মিলে আসবে না। তাহলে আবার কিভাবে মনে রাখবে? যদি কি বললাম যে নগদ তহবিল, ব্যাংক জমা এবং প্রাপ্য হিসাব এই তিনটার প্রারম্ভিক রেওয়া মিলে আসবে না, আবার মজুত পণ্যের 31/12/2021 তারিখেরটা রেওয়া মিলে আসবে না। এরপরে দেখো বলছে মুনাফা জাতীয় আয় এবং ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এই রেওয়া মিল থেকে এখন তোমাকে বুঝতে হবে যে মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলো কোনগুলো। আচ্ছা, এখন প্রথমে আসি মুনাফা জাতীয় আয়। এখানে অবশ্যই তোমরা কি করবে, একটা 3 কলাম বিশিষ্ট ছক অঙ্কন করে নিবে। 3 কলাম বিশিষ্ট ছকে হবে, প্রথমটা হচ্ছে তুমি দিবে বিবরণের ঘর, পরেরটা দিবে বিস্তারিত টাকা এবং বিস্তারিত টাকা, এই 3টা টাকা দেবে। এখন এখান থেকে আমরা প্রথমেই মুনাফা জাতীয় আয়গুলো নির্ণয় করি। এই যে তারিখ দেওয়া যে লেনদেনগুলো আছে, উদ্বৃত্তগুলো আছে, এগুলোর মধ্যে কোনো মুনাফা জাতীয় আয় নাই।
তাহলে আয় কি, নিচের থেকে আমরা শুরু করি। দেখো, প্রদত্ত ঋণ, ঋণ একটি হচ্ছে দায়, তাহলে এটা নয়। মূলধন মালিকানা সত্ত্ব, এটিও নয়। অব্যবহৃত মণিহারি, এটি সম্পদ। যন্ত্রপাতি সম্পদ। মজুরি ব্যয়। বিক্রয় ফেরত, এটি বিক্রয় ফেরতটা কি? বিক্রয় ফেরত হচ্ছে আমাদের কি কি নির্ণয় করতেছি আমরা? প্রথমে মুনাফা জাতীয় আয় নির্ণয় করতেছি। তাহলে আয়, বিক্রয়টা হচ্ছে কি, বিক্রয় যদি থাকতো তাহলে সেটি ছিল আমাদের আয়, কিন্তু এটা বলছে হচ্ছে বিক্রয় ফেরত, অর্থাৎ বিক্রিত পণ্য ফেরত এসেছে, এটি ছিল, এটি আমাদের ব্যয়ের অংশে যাবে, কিন্তু আমরা নির্ণয় করতেছি আয়। এরপরে কি বলছে দেখো, শিক্ষানবিশ বকেয়া বেতন। বকেয়া বেতন হচ্ছে তোমাদের একটি হচ্ছে কি, বেতন হচ্ছে একটি ব্যয়, কিন্তু বকেয়া থাকলে সেটা আবার দায়। কোনো ব্যয় যদি বকেয়া থাকে সেটাকে আমরা দায় বলে থাকি, এবং সেটা অবশ্যই দায়। তারপর বলছে দেখো, শিক্ষানবিশ ভাতা। এই যে শিক্ষানবিশ ভাতা, এটি হচ্ছে তোমাদের শিক্ষানবিশ সেলামি এবং শিক্ষানবিশ ভাতা যদি বলা থাকে সেটি অবশ্যই তোমাদের কি, আয়। তাহলে একটি আয় পেয়েছি। এরপরে বলা আছে দেখো বিক্রয়। তাহলে বিক্রয় হচ্ছে আমাদের একটি মুনাফা জাতীয় আয়। এই বিক্রয় যখন 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 তুমি দিবে, এই বিক্রয় থেকে কিন্তু ওই বিক্রয় ফেরত যে ছিল আমাদের একটা টাকা, এই বিক্রয় ফেরতটা কিন্তু বাদ দিতে হবে। তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয় এবং শিক্ষানবিশ ভাতা। এরপর বলছে কি, কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তিটা হচ্ছে আয়। এরপরে বলছে কি, অনাদায়ী বিনিয়োগের সুদ। যে সুদটা তুমি এখনো পাওনি কিন্তু পাবে, সেটাই হচ্ছে তোমার অনাদায়ী বিনিয়োগের সুদ। তাহলে বিনিয়োগের সুদও কিন্তু তোমার এটি একটি আয়। এরপর হচ্ছে শিক্ষানবিশ সেলামি। এখন দেখো, আমি কিন্তু প্রথমে একটু শিক্ষানবিশ ভাতা আছে এবং শিক্ষানবিশ সেলামি আছে, সরি, শিক্ষানবিশ সেলামি যেটা আছে সেটা হচ্ছে তোমার আয় এবং শিক্ষানবিশ ভাতাটা হচ্ছে ব্যয়। তাহলে আমরা এখানে শিক্ষানবিশ ভাতা এবং সেলামি দুটো পাচ্ছি, শিক্ষানবিশ সেলামি হচ্ছে আয়। তাহলে আমরা যদি প্রথমে মুনাফা জাতীয় আয় ব্যয় আয়গুলো নির্ধারণ করি, তাহলে সেখানে প্রথমটা পাচ্ছি আমরা বিক্রয়। বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দেওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে আয়। এরপর কমিশন প্রাপ্তি, অনাদায়ী বিনিয়োগের সুদ এবং শিক্ষানবিশ সেলামি। এই পাঁচটি হচ্ছে তোমার, চারটি হচ্ছে মূল বিষয় এবং বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দেওয়ার পর যেটা সেটা হচ্ছে তাহলে আয়। তাহলে বিক্রয়, কমিশন প্রাপ্তি, এইভাবে আমরা বলতে পারি যে বিক্রয় বাদ বিক্রয় ফেরত এটা হচ্ছে আয়, কমিশন প্রাপ্তি মুনাফা জাতীয় আয়, অনাদায়ী বিনিয়োগের সুদ এটি হচ্ছে তোমার আয় এবং শিক্ষানবিশ সেলামি এটি হচ্ছে তোমার আয়। তাহলে এইভাবে আমরা এই পাঁচটি দিয়ে একটা মোট আয়ের পরিমাণ নির্ণয় করলাম। এরপর বলছে ও ব্যয়ের পরিমাণ। এখন কি করব, আমরা লিখব ব্যয় সমূহ। নিচে ব্যয় সমূহের মধ্যে প্রথমে দেখো, আমরা আগেই বলেছি যে তারিখ দেওয়া আছে যেগুলো সেগুলো আসবে না, আসবে কোনটা দেখো, প্রদত্ত ঋণ তো আসবে না, মূলধন ক্রয়। এই যে দেখো, ক্রয় হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়, তাহলে ক্রয় মুনাফা জাতীয় ব্যয়। অব্যবহৃত মণিহারি এটি নয়, যন্ত্রপাতিও নয়, মজুরিও নয়, মজুরি ব্যয়, হ্যাঁ মজুরি কিন্তু অবশ্যই একটি মুনাফা জাতীয় ব্যয়। আর কোনো ব্যয় এখানে আমরা পাচ্ছি না। তাহলে মুনাফা জাতীয় আয় পেয়েছি অঙ্কে পাঁচটি, মুনাফা জাতীয় ব্যয় পেয়েছি ক্রয় এবং মজুরি, এই দুটি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এটি গেল আমাদের খ অংশের সমাধান। এরপরে বলছে দেখো, 2021 সালের 31 ডিসেম্বর তারিখের উপরুক্ত উদ্বৃত্তগুলো নিয়ে একটি রেওয়া মিল প্রস্তুত করো। এখন আমরা রেওয়া মিল প্রস্তুত করব। আমরা জানি রেওয়া মিল প্রস্তুতের জন্য 5 কলাম বিশিষ্ট একটি ছক অঙ্কন করতে হয়। এখন প্রথম থেকে আসি, আমরা দেখো নগদ তহবিল। আমরা বলেছিলাম কি, নগদ তহবিলের প্রথমটা আছে 31/12/2021, তাহলে লিখবো এটা অবশ্যই রেওয়া মিলে আসবে। তাহলে নগদ তহবিল 31/12/2021 600 টাকা। এরপর লিখবো ব্যাংক জমা 31/12/2021 2000 টাকা। তাহলে এই দুটা কি, নগদ তহবিল, ব্যাংক জমা এবং কি বলা আছে প্রাপ্য হিসাব 31/12/2021। এই তিনটাই কিন্তু সমাপনী উদ্বৃত্ত। এই তিনটাই রেওয়া মিলের সম্পদ হিসেবে, নগদ তহবিল, ব্যাংক জমা এবং প্রাপ্য হিসাব, এই তিনটার সমাপনী উদ্বৃত্তগুলো সম্পদ এবং সমস্ত প্রকার সম্পদ রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। এরপরে বলা আছে প্রাপ্য হিসাব এক এক এটা আসবে না, নগদ তহবিল এক আসবে না। এরপরে বলছে দেখো, মজুদ পণ্য 31/12/2021 এবং 1/1/2021।
তাহলে মজুদ পণ্যের প্রারম্ভিকটা আসবে রেওয়া মিলে আসবে। তাহলে মজুদ পণ্য 1/1/2021 এই 10,000 টাকা রেওয়া মিলের ডেবিট দিকে আসবে। এরপরে দেখো আছে প্রদত্ত ঋণ। ঋণ কি? এখানে ঋণ কিন্তু বলা আছে যে প্রদত্ত ঋণ। ঋণ হচ্ছে একটি দায়, কিন্তু এই ঋণটা আমরা নিয়েছি না দিছি? ঋণ আমরা প্রদান করেছি। ঋণ প্রদান করছি, তোমার কাছে যে নগদ টাকা ছিল সেখান থেকেই তুমি কাউকে ঋণ দিয়েছো, তার মানে এটি কিন্তু সম্পদ বা বিনিয়োগ, এটাকে কিন্তু বিনিয়োগও বলতে পারো তুমি। তাহলে বিনিয়োগ বা প্রদত্ত ঋণ এটি হচ্ছে সম্পদ। তাহলে সম্পদ অবশ্যই কি হয়, রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। সুতরাং প্রদত্ত ঋণ ডেবিট। এরপরে কি বলা আছে দেখো, এরপরে বলা আছে মূলধন। মূলধন কি? মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব অবশ্যই রেওয়া মিলের কি দিকে বসবে? কোন দিকে বসবে? ক্রেডিট দিকে বসবে। তাহলে মূলধন ক্রেডিট। এরপরে বলছে ক্রয়। ক্রয় হচ্ছে একটি প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয়। সমস্ত প্রকার সম্পদ এবং সমস্ত প্রকার ব্যয় রেওয়া মিলের ডেবিট দিকে বসে। সুতরাং ক্রয় যেহেতু একটি মুনাফা জাতীয় ব্যয়, সুতরাং ডেবিট দিকে বসবে। এরপর বলছে দেখো অব্যবহৃত মণিহারি 300 টাকা। মণিহারি হচ্ছে, শুধু যদি মণিহারি থাকতো সেটি কিন্তু তোমার জন্য অবশ্যই একটি ব্যয়, কিন্তু এখানে বলছে কি দেখো যে এই মণিহারিটা অব্যবহৃত, মানে কি ব্যবহার হয় নাই। যে পরিমাণ মণিহারি তুমি ক্রয় করেছো এবং সেখান থেকে তুমি ব্যবহার করো নাই, খরচ করো নাই, মণিহারি খরচ করো নাই, তাহলে যে মণিহারি ক্রয় করার পর তোমার খরচ হয়নি সেটি কি? সেটি তোমার সম্পদ। তাহলে সম্পদ অবশ্যই তোমার রেওয়া মিলের ডেবিট দিকে বসবে, কারণ সমস্ত প্রকার ব্যয় এবং সম্পদ রেওয়া মিলের ডেবিট দিকে বসে। এরপরে বলছে দেখো যন্ত্রপাতি। যন্ত্রপাতি বা কলকবজা, যেটাই বলা থাকুক না কেন, যন্ত্রপাতি বা কলকবজা হচ্ছে প্রতিষ্ঠানের একটি স্থায়ী সম্পদ, আর স্থায়ী সম্পদ সবসময় কি হয়? ডেবিট দিকে বসে। সুতরাং সম্পদ বা যন্ত্রপাতি ডেবিট। এরপর বলছে কি মজুরি। মজুরি হচ্ছে একটি মুনাফা জাতীয় ব্যয়। তাহলে ব্যয় কি কোন দিকে বসবে? ব্যয় অবশ্যই তোমার ডেবিট দিকে বসবে। সমস্ত প্রকার মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে ডেবিট। এই ব্যয়টা কি? মজুরি। তাহলে মজুরি হোক, বেতন হোক, বিজ্ঞাপন হোক, শিক্ষানবিশ ভাতা হোক, তার এই বহি পরিবহন হোক, আন্তঃপরিবহন হোক, সমস্ত প্রকার ব্যয় রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। এরপরে বলা আছে বিক্রয় ফেরত। বিক্রয়টা কি? বিক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের আয়, সেখান থেকে তাহলে আয় কি হয়? বিক্রয় ক্রেডিট হয়। তাহলে বিক্রয় যদি ক্রেডিট হয়, তাহলে বিক্রয়ের আয় হ্রাস, আয়টা তোমার হ্রাস করেছে, যেহেতু আয় হ্রাস করেছে সুতরাং এটি ডেবিট দিকে বসবে। যদি শুধু বিক্রয় বলা থাকতো সেটি আয় ধরে নিতাম এবং আয় ক্রেডিট দিকে বসতো, কিন্তু এই আয়টা কি হয়েছে? আমাদের কমে গেছে, আয় হ্রাস করেছে, যে কারণেই বিক্রয় ফেরত ডেবিট দিকে বসবে। সুতরাং বিক্রয় ফেরত ডেবিট। এরপর বলা আছে দেখো বকেয়া বেতন। বেতনটা হচ্ছে একটি প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয়, বকেয়া বেতন নয়, কিন্তু বেতন হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু আমরা কি করতেছি? এখানে বলা আছে বেতন বকেয়া রয়েছে, অর্থাৎ বকেয়া বেতন রয়েছে। তাহলে ব্যয় যদি বাকি থাকে বা বকেয়া রাখো, সেটি তোমার দায় সৃষ্টি করে, আর সমস্ত প্রকার দায় আয় এবং মালিকানা সত্ত্ব রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে। সুতরাং বকেয়া বেতন ক্রেডিট। এরপর বলছে দেখো শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ ভাতা হচ্ছে কি? শিক্ষানবিশ ভাতা একটি প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয়। সুতরাং এটি অবশ্যই তোমার রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। তারপর বলছে দেখো বিক্রয়। বিক্রয় একটি প্রতিষ্ঠানের আয়, সুতরাং আয় হলে কি হয়? রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে। সুতরাং বিক্রয় ক্রেডিট। কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি হচ্ছে আয়, আয় হলেই রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে, তাহলে কমিশন প্রাপ্তি ক্রেডিট। এরপর অনাদায়ী বিনিয়োগের সুদ, অর্থাৎ বিনিয়োগের প্রাপ্য সুদ। বিনিয়োগের প্রাপ্য সুদ বা বকেয়া সুদ। এই বিনিয়োগের প্রাপ্য বা বকেয়া সুদ হচ্ছে, বিনিয়োগের সুদ বা বকেয়া যদি থাকে সেটি তোমার কি? আয় হয়েছে, এই আয় অবশ্যই তোমার ক্রেডিট দিকে বসবে। এরপর বলছে কি শিক্ষানবিশ সেলামি। শিক্ষানবিশ সেলামি অবশ্যই তোমার রেওয়া মিলের
ক্রেডিট দিকে বসবে। তো এই ছিল আজকের অঙ্ক। এভাবে প্রত্যেকটি অঙ্কের সমাধান নিয়ে আমি তোমাদের সামনে হাজির হচ্ছি। আশা করি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখবে। ধন্যবাদ।